বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে তোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনাদের এখানে সকলের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন আমাদের আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা শিক্ষক ছিলেন করেছিলাম বাইরে গেছে আমার শিক্ষক নেই এই সভাপতিত্ব করছেন আমাদের বাড়ি ভাই। আজকে এই মত বিনিময় সভায় এসে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ সকলেই জানেন আমার রাজনীতিতে সবচেয়ে বেশি আমার কাছে যারা আছে তারা হলো স্বাস্থ্য সেবার জন্য বেশি আছে। তো আমার সকলে জানেন আমার বড় বোন ডাক্তার, ডাক্তার এবং আমার রাজনৈতিক হচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তো এইগুলো কারণে আমি কিন্তু আমার এলাকায় অনেক রাজনীতি করেছি এবং দীর্ঘ 14 বছর আমি এই রাজনীতিগুলো দিয়ে যাই। আমার এলাকায় অধিকাংশ মানুষ এখানে 40% এবং তারা হচ্ছে কর্মজীবী মানুষ, বিজ্ঞানের বিজ্ঞান এরকম মানুষ। তাদের এই সেবাগুলো নিতে গিয়ে অনেক কষ্ট হয় এবং দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তাদেরকে আমি পাঠালাম, তারা অফিস পর্যন্ত যেতে পারছে না, এতটা সাধারণ হয়। তারাই বেশিরভাগ আমার কাছে আসে এবং আমার মনে হয় তোমার উপজেলায় আমি যদি কোনো সেবা সবচেয়ে বেশি নিয়ে থাকি আমার জনগণের সেটা হলো স্বাস্থ্য। প্রতি মাসে আমি অসংখ্যবার বাইরে করি আমার এলাকার মানুষদের জন্য। তো আমি আজকে এখানেও হাসপাতাল পরিদর্শন করলাম, আমার অনেক সুন্দর অভিজ্ঞতা হলো। দেখা যাচ্ছে যে আমার এলাকায় যে প্রচারণাটা একটা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে যে মানুষের চিকিৎসা নেওয়ার জন্য যতগুলো ফ্যাসিলিটি আছে এটা কিন্তু আমার অনেক মানুষগুলো জানে না। দেখা যাচ্ছে এখানে একটা টেস্ট দেখলাম আমি 60 টাকা, আর সেই টেস্টটাই সে বাইরে ওই চাপা করতেছে বাজারে খুলে সেই টেস্টটা বাইরে 500 টাকা 600 টাকা করছে। সে যদি জানতো বা সে যদি প্রপারলি মানে আস্থা পেত, আমাদের কিছু বেসরকারি ক্লিনিকে কিছু দালালও থাকে যারা আসলে মানুষকে বিভ্রান্ত করে, সেই সাধারণ মানুষগুলোকে। আর এই মানুষগুলো আমার চাপার জন্য আমার কাছেই যায়। আমি তখন সবসময় তাদেরকে সাজেশন দিই। আপনারা সকলে জানতাম ব্যক্তিগতভাবে সবসময়ই সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দিই। আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, আমি লাইফ সাপোর্টে ছিলাম বেশ কিছুদিন আগে সরকারের শেষের দিকে। তো আমি কিন্তু ঢাকা মেডিকেলে ছিলাম। এর আগে করোনায় আমি আইসিইউতে ছিলাম, তখন আমি ঢাকা মেডিকেলে ছিলাম। তো এই যে আগ্রহ তৈরি করা, সেই আগ্রহ তৈরি করার জন্য আমি আমার এখানে যে আমাদের গর্ভবতী মায়েদের যে চেক আপটা খুবই একটা ভালো একটা পদক্ষেপ। যে তৎকালীন যে রূপসরকারগুলা আগে তো অনেক নারী মারা যেত, এই বাচ্চা প্রসূতিকে নিয়ে অধিকাংশ নারী মারা যেত, ওগুলো ওই শোনা যাচ্ছে ও মারা গেছে। সরকার এত সুন্দর থেকে সেবাগুলো দিচ্ছে। এখানে আমার যতটুকু দায়িত্ব, যেটা আমি নিজেও একজন নারী, তো আমি এখন থেকে আমার যে মানে আমার যে কেউ সম্মান হয় বা আমার আমার যারা আসবে তাদেরকে আমি অবশ্যই আমাদের এই কার্যক্রম সম্বন্ধে বলবো। এখানে আমি বাচ্চাদের জন্য যে ব্যবস্থা দেখলাম, যে বাচ্চাগুলো আসলে একটা সমস্যা হচ্ছে তাদের জন্য স্পেশাল কেয়ার, এটা আমাদের অনেক মায়েরা জানে না। অবশ্যই অনেক মায়েদের কিছুদিন আগে আমার কাছে এখানে এসেছিলাম, আমি আমার মায়েদের জিজ্ঞেস করলাম, ওদেরকে আমি সাজেস্ট করবো এবং আমাদের যারা অনেকেই আছে তাদেরকে এই বিষয়গুলো আমি সাজেস্ট করবো। আর আমার স্বাস্থ্য এই বিষয়ের মধ্যে দুর্বলতাও আছে। আমি দেখেছি যে মানুষ সবচেয়ে ধনী ব্যক্তিও সবচেয়ে বেশি অসহায়তা পালন করে। এই অসুস্থতার মতো যে একটা মানুষের অসহায়ত্ব, এটা কিন্তু আপনার টাকা হারালেও আপনার টাকা হবে, তারপরে যে কোনো প্রবলেম ফেস করা যায়। এই অসুস্থতাটা খুব একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে দাঁড়ায় এবং যে অসুস্থ হয় সেই সময় যে পরিবার তার জন্য অনেক বেশি ইফেক্ট। 2021 সালে আমার করোনা হলো, আমার করোনা সব মানুষ মারা যাচ্ছে আইসিইউতে, আমার 3 জন শুধু বেঁচে ছিল।
ডাক্তারদের সাপোর্ট এবং পরিবারের সাপোর্টে আমি বেঁচে গিয়েছি। কারণ এই সময় একজন ডাক্তার হাসি মুখে কথা বলে, সেটাও মনে হয় যেন ফেরেশতাই এসে কথা বলছে। তো আমি ডাক্তারদের প্রতি খুব দুর্বল এবং যারা মেডিকেল স্টাফ আছে, নার্স আছে, তাদের প্রতি আমি খুব দুর্বল এবং খুব আমি শ্রদ্ধা সবসময় ইয়ে করি। আমার মনে আছে যে আমি করোনার সময় যখন সবাইকে সরকার দিচ্ছিল, করোনাকালীন সময়ের জন্য টাকা দিচ্ছিল, আমি কিন্তু আপনাদের জন্য খুব গর্ব করেছি। আমি যে ডাক্তার না, কিন্তু আমি কিন্তু ডাক্তার থেকে কেন দেওয়া হবে না এটা আমি কারো প্রতিবাদ করেছি। যেহেতু বিভিন্ন থেকে আমি কথা বলেছি, অনেকেই আমাকে বলে যে তুমি এভাবে এত ডাক্তারের জন্য কথা বলো না। অন্য একটা আলাদা বিষয়, আমার পরিশ্রমটা দেখি, কিন্তু আমি যখন নিজে অসুস্থ হই আমার মনে হয় যে আল্লাহ পরের থেকেও মানে একটা সুন্দর বার্তা নিয়ে কেউ আসে বা চেষ্টা করতে পারে, সেটা হলো ডাক্তাররা এবং পাশাপাশি যে মানসিক সাপোর্ট এটা নার্সরা দিয়ে থাকে। তো আমি আশা করবো আমার যে এই এলাকাটা হচ্ছে খুব মানে মানুষের খাওয়া মানুষের এলাকা, অধিকাংশ মানুষের মুক্তি করা ভালো। এই জায়গাটাতে আমি আপনাদের কাছে এটা আশা যদিও আমি আপনাদের কোনো কারণে কমপ্লেন পাই না যে আপনারা খারাপ আচরণ করেছেন, আমি কমপ্লেন পাই না, যেটা শুধু সেটা বলতে তার সমস্যা নেই। তো আমি কমপ্লেন পাই না, তারপর আমি বলবো যে আপনারা আমার এই মানুষটাকে খুব যতটুকু সম্ভব যে একটু আলোচনা দিয়ে যেটুকু করা যায় করবেন এবং আমাদের যে টেস্টের ব্যাপারগুলো তাদেরকে কনসাল্ট করবেন যে আমার হাসপাতালে এত অল্প বলে দিতে পারছি, তারপরে আরো যে সেবাগুলো এত সুন্দর সুন্দর সেবা এখানে তুমি যেন তারা ভালোভাবে জানে, আপনারাও বলবেন। আর এই হাসপাতালের জন্য কিন্তু এর আগে আমি বলি, তখন আমি সাবজেক্ট করতাম, সে সময়ই আমি একটা এই সমাজে ডাক্তারদেরকে এমপিওদের আমাদেরকে গাড়ি দেওয়া হবে, ওটা বাংলাদেশে সিলেক্টিভ গাড়ি দেওয়া হবে, সেটা সম্ভবত ছিল 60-70 দিন এরকম, ওটা বাংলাদেশে। তো আমার মনে হচ্ছে কেন চলবো না, আমি আমার গাড়িতে কিন্তু আমি চলবো না, চলবে আমার এলাকার ডাক্তার। তো এটা ইয়ে করা হলো, নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আমার বড় বোনকে তো এখানেই চাকরি করে, আমার বড় বোন ডাক্তার খুবই আপনারা চেনেন, এবং আমার দুলা ভাই মাহমুদ বলে, আমার দুলা ভাই না, তখন দুলা ভাই ছিলেন, হ্যাঁ বিয়ে করে আমি শুনলাম। তো আমি মমতার সঙ্গে কথা বললাম এবং ছিলেন, আমি আপনাদের গাড়ি যেমন ছিল, তারপরে আমি আপত্তি হচ্ছে কয়েকদিন দায়িত্বটা দেওয়া, এখন গাড়িটা দেওয়া আমার জন্য সবাই মিলে গাড়ি নেবো আমরা। তো পরে আপনার গাড়িতে নিলাম, গাড়ি নিয়ে আসলাম, কিছুদিন পরে একবার চলে গেছে ওরা। আপু ছিল এখন 3 বছর, আপনার ছিল 2 বছর, তারপরে চলে গিয়েছে। আমার এখনো তখন খুব প্রাউড ফিল হচ্ছিল, তখন আমি খুব ছোট, খুব একটা বড় আমার খুব প্রাউড ফিল হচ্ছিল যে না আমি আমার এলাকায় গাড়িতে আসলে আমার এলাকার যারা বাইরে থেকে আসবে, সবসময় তার এলাকার মানুষ থাকে না, তারা অন্তপক্ষে গাড়িতে চলবে, গাড়িটা থেকে একটা সুন্দর সেবা দিতে পারবে, এটা হলো একটা। আরেকটা হলো আমাদের গোটা বাংলাদেশে যে 10 বেডের হাসপাতাল বড় হচ্ছিল মাত্র 100, সেটাও কিন্তু আমি এটা আবার অন্যরকম, সেটা হলো যে আমাদের চিলাহাটিতে আমি একটা নিয়ে আসলাম। এখন আমরা দেখবেন এখানে কিন্তু অদ্ভুত একটা বিষয় আছে, পরিকল্পনার বিল্ডিং স্বাস্থ্য জমিতে, এটা কিন্তু বাংলাদেশে কোথাও নাই। আমি এটা করেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে এটা স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, আমাকে কিছু না কিছু নিতে হবে। আমি ওনাকে নিয়ে আসছিলাম আমাদের বাসায়, দাওয়াত নিয়ে এসেছিলাম, তার কাছে 2টা জিনিস চেয়েছিলাম, একটা হলো হাসপাতাল, আরেকটা হলো রাস্তা। এখন হাসপাতাল হচ্ছে আরেকটা, আমি শুনলাম যে একটা হাসপাতাল সরকারি হাসপাতাল, আরেকটা গভর্নমেন্ট হাসপাতাল হবে না, পরিকল্পনা থেকে হবে। তারপর আমি বললাম যে আমার একটা লাগবেই। ওখানে তখন জমি নিয়ে আমার কনফ্লিক্ট হলো, প্রশাসনিক অনেকগুলো বিষয় দাঁড়ালো যে এক বিল্ডিং আরেকটা বিল্ডিং এ হবে কেন, স্বাস্থ্য মানে হাসপাতাল থেকে আছে পরিকল্পনা সময় ওদের আলাদা একটা সেক্টর আছে, ওদের বিল্ডিং ওদের জমিতে হবে। আমাদের ক্ষেত্রে চিলাহাটিতে গোটা বাংলাদেশের ক্ষেত্রে যে পরিকল্পনার বিল্ডিং হচ্ছে স্বাস্থ্য সেবার জমিতে, এটা কিন্তু পুরো বাংলাদেশের দেখলাম, এটা হয় না। আমি প্রতিমন্ত্রীকে বললাম
যে এরকম তো জটিলতা হচ্ছে, এখানকার দিদি মহানে আমাকে জানালো যে এটা কিভাবে সম্ভব, এক বিল্ডিং আমাদের বিল্ডিং আপনার আরেক জমিতে হচ্ছে। আমি মধ্যে মধ্যে জানালাম যে এরকম জটিলতা বলতেছেন, মধ্যে মধ্যে খুব হেল্পফুল। উনি আমাকে বললেন বিল্ডিং হবে, যদি এটা আইন চেঞ্জ করতে হয় আমি আইন চেঞ্জ করবো, তখন আমি বিল্ডিংটা আমি এটা হাসপাতালটা করে দিব। তো পরবর্তীতে আমাদের আমি খুব আপসেট হয়ে গেছিলাম যে আমি আমাদের মধ্যে বলে নিলাম, আমি সবাইকে আশ্বাস দিলাম এখন জটিলতার কারণে না হয়। পরে অনেকগুলো জটিলতা হয়েছিল জমি বিষয়ে, অনেক মানে আমাদের হয় কি কিছু মানুষ খুব বেশি ভালো কাজ করতে চায় আর কিছু মানুষ শুধু বাধাই করে, এটা আমাদের তোমার অনেক বেশি। মানে কিছু মানুষ শুধু বসে বসে শুধু বাধা দেওয়া যায়, আর কিছু মানুষ দাম রান দিয়ে কাজই করে যায়। তো বাধা আসছিল অনেক, প্রজেক্টটা বাতিল হয়ে যাচ্ছিল, মাত্র 3 মাস ছিল প্রজেক্ট বাতিল হওয়া। জমি নেওয়ার সমস্যা পরে আমার বাবাও জমি দিতে চাইলেন, এখানে যেটুকু জমি ছিল বলে নিয়ে মেসেজ পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে যে ওখানে কত শতাংশ জমি নাই, কত শতাংশ জমি লাগে, সেটাকে ভুল একটা ইনফরমেশন পাঠানো হয়েছিল যে এতটুকু জমি নাই। পরে আমি পরিষদের কাছে খবর নিয়ে জানলাম যে 50% জমি আছে কিন্তু কিছুটা দখলের বাইরে। আমরা তো সরকারি কর্মকর্তা যেন চাইলেই তো আমরা দখল করে নিতে পারি, এটা তো মেজর কোনো সমস্যা না। পরবর্তীতে সবকিছু সমাধান করে হাসপাতাল হয়েছে, এখন সমস্যা হয়ে গেছে ডাক্তার। এর জন্য আমি রবিবার বসবো আমাদের যে পরিকল্পনা কর্মকর্তা সেটা বলবো, কারণ আমার মানুষ আমার কাছে এই সেবা সবচেয়ে বেশি চায়। তো এরপরে যদি আমাদের মন্ত্রীদের সঙ্গে কথা বলতে পারি আমি বলবো, আমার উপজেলায় আমি তখন বলছি যে আমাদের যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আছে আমাদের জন্য একটা নিউজ হলো যে ওনার সাথে আমার আগে থেকে অনেক ভালো সম্পর্ক, এবং ভালো সম্পর্ক বলতে কি আমাদের বান প্লাস্টিকে ছিলেন, আমার অধিকাংশ ভূমিকায় আমি বান প্লাস্টিক সেবাতে থেকে ওখানকার যে ইয়ে আছে পরিচালক আছে তার সাথে খুব ভালো সম্পর্ক, এবং পাশাপাশি একদিন একটা লাশ আনতে পারতেছিলাম না। আমার একটা মেয়ে রাজমিস্ত্রির ওয়াইফ আমার পাশে আছে, তো ঢাকা থেকে লাশ আনতে ওই অবস্থা নেই। তারপরে আমি অনেক সেবা নিয়ে দিয়েছিলাম সমাজসেবা থেকে, ওষুধ থেকে শুরু করে অনেক ফ্যাসিলিটি দেওয়ার পরে ঢাকা থেকে একটা লাশ নিয়ে আসা 17,000 টাকা কাজ। ওদিন আমার অবশ্য বন্ধ হয়ে গেছে দুটার পরে, তখন কিন্তু আমাদের এই স্বাস্থ্যমন্ত্রী মহোদয় উনি কিন্তু আমাকে এই লাশ নিয়ে আসার জন্য প্রায় 17,000 টাকা উনি দিয়েছিলেন। আমি কিন্তু বলে কত টাকা লাগবে না, তাহলে লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা লাগবে, কত লাগে 17,000 টাকা লাগে অ্যাম্বুলেন্স, এসি অ্যাম্বুলেন্স। ওগুলো যাওয়া আমি দায়িত্ব নিলাম, উনি নিজে অ্যাম্বুলেন্স ডেকে আমার এই লাশটাকে পাঠিয়ে দিন। আমি ওনার সঙ্গে দেখাও করবো, এবং আমাদের উপজেলার মানুষকে যতটুকু সেবা দেওয়া যায় আপনার সহযোগিতা করবেন। আমার জায়গা থেকে আমাকে যতটুকু কাজে লাগানো যায়, আমার চেয়ার কিন্তু আমি এখন জানি না যে কতটুকু সার্ভিস দেওয়া যায়, যে সমস্ত মানুষ আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা সকলেই জানেন যে আমি একটা দলীয় জায়গায় আছি, আমি বাংলাদেশ যুবলীগের সম্পাদক, আমি যা আছে চেয়ার যত ব্যবহার করা যায় আমি করবো, কারণ দিন শেষে আমার মানুষগুলো আমাকে ভোট দিয়েছে, এবং তারা আর কিছু না শুধু দিয়েছে যে আমাদের সুমিয়াপা আমাদের পাশে থাকবে। এই পাশে থাকতে গিয়ে আগে তো চেয়ার ছাড়া ঘুরতাম, কি যে কষ্ট হতো, রাজনীতির জীবনে তার সাথে কষ্ট, মানে এখানে ওখানে যেতে হয়, অনেক সময় জনগণের জন্য অপমানিত হতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে এই জনগণের জন্য ঘন্টার পর ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে হয় একজন মন্ত্রীর বাসায় গিয়ে বা অফিসে গিয়ে। তো এটা জনগণের জন্য করতে করতে আমার অবস্থা হয়ে গেছে, খুব খারাপ লাগে মাঝে মাঝে। যে আমার এলাকার লোক ক্রাইম করলো, সে তো আমার ভোটার, সে যদি চুরি করে ডাকাতি করে খুন করে সে আমারই তো ভোটার। আমার কষ্ট হয়, খুব কষ্ট হয় যে আমি তাদেরকে সাপোর্ট তো দেওয়া সম্ভব না, কিন্তু সমাজের মধ্যে তার পরিবার যে হোক না তার একটা পরিবার থাকে, এই যে তার পরিবারে তো বাচ্চা কাচ্চা থাকে, তো সবগুলো তো মাথায় নিতে পারে। অনেক সময় অনেক অপমানিত হই মানুষের জন্য অপমানিত। আমার এই তো কয়েকদিন আগে একটা বিষয়ে আমার এলাকায় কিছু মানুষ করেছে, পরে আমার কথা বলতে গিয়ে আমার অপমান করতে হয়েছে, কিন্তু দিন শেষে তারা আমার মানুষ, তাদের সমস্যা দুঃখ কষ্ট সবকিছুই আমাকে শুনতে হয় এবং ফিল করতে হয়। সেই জায়গায় আমি আমাদের কাছে এটা করবো এবং আহ্বান করবো আমার এলাকার মানুষগুলোকে একটু আপনারা খুব ভালোভাবে দেখবেন, না হলে আমার কাছে এসে আসবেন, এসে আমার বলবেন
আমি সেবা পাই আমাদের উপজেলা ভীষণ সেবাটা আমি পাই। তারপরে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে তারা সবসময় এরকম সেবা পায়। আর বেড়ে ব্যাপারটা তারা বলবে আমাদের যে আমি পাই সে বলতো আমিও জানি কারণ বাংলাদেশে আমাদের যেরকম চাহিদা সেরকম আসলে বেডগুলো নাই। একটা হাসপাতালে এখন গেলে মতো হাসপাতালে আমাদের চাহিদা হচ্ছে অনেক, কিন্তু বেড সংখ্যা মনে হয় 2000। আমি বুঝি আমার বড় তো ডাক্তার, তো অনেকবার বেশি আমি বুঝছি, তো দৌড়ে থেকেও যেন আমার রোগীটা সেবা পায় না, যদি ধরেও রাখতে হয় দেখে আমরা একটু ভালো সেবা দেবো। এখানে প্রতিযোগ্য মানুষ যে একটু দরিদ্র নয় যারা সমাজসেবা থেকে যে সহযোগিতাগুলো সবগুলোই আপনারা করবেন। চিকিৎসা না নিয়ে চিকিৎসা না করে কেউ মানে মা না যায় পাশাপাশি আমি আছি, যেটা আমাদের আজকে এই আবাসকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম একটা প্রতিষ্ঠানে ভালো লাগলো। এই ডিপার্টমেন্টটাকে আমি সবচেয়ে বেশি আমার সেবা দেওয়ার জন্য কাজে লাগে এবং আমার সবচেয়ে দাওয়াতটা প্রথমে পেয়েছি এখানেই, এবং আমার ভালো লাগে এখানে যে আমার স্কুলের শিক্ষক বাড়িতে ওনাকে বলে আমি কথা শুনি যখন আপনার একটা যে কোনো বিষয় আমি বলেছি আমি সেবা করেছি। আমি চাই আপনাদের সকলের কাছে এই সেবাটা দিতে। আমি সবসময় চাই এখানে বেড 50টা সেবা খাবো কি বলতে পারবো আমি জানি যেটা হয়, আমার জন্য হলেও আপনাকে আমার সাপোর্ট থাকবে। আর মেয়েদের বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে পরীক্ষা আমি জানি না এই বিষয়টা। আমি এখন থেকে আমার সভা মিটিংগুলো স্পেশালি আমি এই বিষয় আমি নিজে নারী এবং আমি গল্পকালীন যে জটিলতা আমার মনে হয় মানে আমার মতো করে কেউ ফেস করে এবার আমি যে পরিমাণ ফেস করেছিলাম, তো কতদূর যেতে পারে সেটা তো মানে আমি জানি। তো আমি এই বিষয়গুলো সবাইকে কনসার্ন করবো, আপনাদের সহযোগিতা নেব। দেখবেন যে রুগী সামলাতে পারতেছেন আর এত রুগী আসবে, কারণ আমাকে দেখলে মহিলা ছুটে আসবে সেখানে যাই। নারীরা স্পেশালি আমাকে বেশি ভালোবাসে এবং দেখা যাবে আপনারা খেয়াল করবেন আমার গাড়ি যখন যায় মহিলারা দূর থেকে তুলে ধরে আসে আমাকে শুনে আসছে। এবার কিন্তু আমরা অনেক রুগী করি আমার সকল মিটিং করতে আমি আমাদের দেশের যে রোগীগুলো পরীক্ষা ক্যান্সারের জন্য যাই এবং আমাদের যে আচ্ছা নর্মাল ডেলিভারির জন্য এবং সিজার এখানে যে হয় এটা আমি মানুষকে পাঠাবো, আমি আর ক্লিনিকে পাঠাবো না, কারণ এই ক্লিনিকগুলোতে আমার এই একটু লোক ভ্যান চালায় তার মধ্যে ক্লিনিকে বুঝতে করতে লাগতেছে অসুস্থ আপনাকে তো সুন্দর ঘুরে যাবে। ওরা তো আমার কাছেই আসে, আমি তাদেরকে কিন্তু আপনাদের এখানে পাঠাবো এবং আপনার সেবাটা একটু ভালো হয়েছে। নাহলে আমাদের খাওয়াকে আবার হবে যে শুনি আবার পাঠাইছে আর এদিকে সেবা পাইনি, কারণ ওরা কিন্তু মানে আমাকে ফোন মানে আমার তোমার দিন দেয় স্পেশাল দ্বিধা করে দেখে আমার মনে হয় কেউ কখনো আমি চাচ্ছি না আমি সেটা দিতে পারি এবং আপনাদের মাধ্যমে দিতে পারি, আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর আমার কল্যাণী আমার এই উপজেলার স্বাস্থ্য কর্মী এটা কিন্তু স্পেশালি আমার দুর্বল কথা সবসময়, কারণ আমার মানুষের আমি সর্বোচ্চ সেবা দিতে চাই। আর এখানে উন্নয়নের জন্য থাকে জানি না আগে তো বলতাম দিয়ে তো আপনারা আমাকে মানে আমার বাড়িতে যদি গাইডলাইনও দেয় যেটা এইভাবে করা যায় আমি অবশ্যই চেষ্টা করি। তো সকলকে ধন্যবাদ। আর এখানে যারা যারা আছে তাদেরকে ধন্যবাদ।